আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ একুশের রাতে। আমাদের আজকের বিষয় রাজনীতিতে আবারও উত্তেজনা। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন সাংবাদিক ও কলামিস্ট মোস্তফা কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় রাজনীতিতে আবারও উত্তেজনা। আমি মোস্তফা কামাল ভাইকে দিয়ে শুরু করতে চাই। আজকে আমরা দিনভরই দেখেছি যে গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টির পদযাত্রাকে কেন্দ্র করে সেখানে পুলিশের গাড়িতে হামলা হয়েছে, ইউএনের গাড়িতে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে। পরে জাতীয় নাগরিক পার্টির যে সভাস্থল ছিল সেখানে হামলা হয়েছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং সমাবেশ শেষ করে যাওয়ার পথে তাদের গাড়িবহরেও হামলা হয়েছে। আমরা এই নিয়ে উত্তেজনা দেখেছি, দুপক্ষের মধ্যেই দেখেছি, ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে, বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন, সে খবর আমরা দেখেছি। আমার প্রশ্ন আপনার কাছে যে আমরা জানি যে এই পদযাত্রাকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল, যেটি আমাদেরকে জানানো হয়েছিল গণমাধ্যমকে, কিন্তু আমরা বাস্তবে যেটি আমরা দেখেছি, আপনিও দেখেছেন নিশ্চয়ই, যে সেখানকার পরিস্থিতি কী ছিল এবং এনসিপি নেতারা প্রশ্ন তুলেছেন আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে। আপনি কি বলতে চান, আসলে নিরাপত্তা ব্যবস্থা কি যথেষ্ট ছিল? ধন্যবাদ আপনাকে। খুব সাম্প্রতিক বিষয়, তরতাজা বিষয়, আজকে দিনভর এটা নিয়ে আলোচনা। শুধু আজকে দিনভর নয়, গতকাল থেকে এটা নিয়ে একটা আশঙ্কা তৈরি হয়েছিল, একটা হাইপ উঠেছিল। যদিও এনসিপির এটা ছিল পদযাত্রা, দক্ষিণাঞ্চলকে ঘিরে তাদের যে পদযাত্রা, এর আগে তারা উত্তরাঞ্চল সফর করেছে, তাদের সাংগঠনিকভাবে সেটার নাম দিয়েছে সম্ভবত জুলাই পদযাত্রা। তো গোপালগঞ্জ এমন জায়গা নয় যে এটা বাংলাদেশের বাইরের কোথাও ভিসা নিয়ে ওখানে যেতে হবে, অথবা এমন কোনো জায়গা নয় যে নিষিদ্ধ জায়গা, ওখানে যাওয়া যাবে না, কোনোটাই নয়। সেই দিক থেকে এনসিপির সম্ভবত নমুনায় মনে হচ্ছে কয়েকটা ঘটনায় প্রস্তুতির ঘাটতি ছিল। তাদের বিরুদ্ধে গতকাল থেকেই কিন্তু এক ধরনের সোশ্যাল মিডিয়ায় সেটা বেশি হয়েছে, মূলধারার গণমাধ্যমে একটু একটু এসেছে, যে তারা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবর বা মাজার উপড়ে ফেলবে, এনসিপির দিক থেকেও তারা সেটা কিন্তু পরিষ্কার করেনি এখন পর্যন্ত সেভাবে। যদিও তাদের গোপালগঞ্জে কিন্তু এটা আলাদা কর্মসূচি ছিল না, দক্ষিণাঞ্চল কেন্দ্রিক কর্মসূচি। তো ওই জায়গায় আরেকটা প্রশ্ন কিন্তু রয়ে গেছে যে ওখানে প্রশাসন কি করেছে। এনসিপি হয়তো রাজনৈতিক অভিজ্ঞতায় ঘাটতির কারণে বুঝে উঠতে পারেনি যে গোপালগঞ্জে গেলে কি হতে পারে। ওই প্রস্তুতিতে তাদের ঘাটতি আমরা স্পষ্ট দেখছি। তাহলে প্রশাসনের দিক থেকে দায়িত্ব ছিল, যেটা আমরা দেখি বরাবর এই ধরনের ঘটনা হলে 144 ধারা জারি করে দেয়। তো প্রশাসন ওই রকম কোনো কিছু জারিও করেনি, আবার নিরাপত্তা রক্ষায় ওই রকম প্রস্তুতিও কিন্তু আমরা দেখিনি। তাহলে সেই ক্ষেত্রে যে কারণে আপনি অনিবার্য হয়ে গেছে আপনার শিরোনাম করা আবার উত্তেজনা। এমনিতে একটা উত্তেজনা দেশে আছে, সেটার মধ্যে কিন্তু গোপালগঞ্জ দিয়ে একটা নতুন মাত্রা যোগ হয়েছে। তো সেটা কোন পর্যন্ত যায় আমাদের হয়তো 2-1 দিন অপেক্ষা করা লাগবে। এর আগ পর্যন্ত এনসিপি বরিশালে যখন গেছে ওখানে তারা ভালো সাড়া জাগিয়েছে। এক পর্যায়ে তারা পীর চরমনার সাথেও দেখা করেছে, ওনার দরবারে গিয়ে হাজির হয়েছে। পীর সাহেব বলেছেন যে তাদের আদর্শ আর আমাদের আদর্শ কাছাকাছি, তারা একসাথে কাজ করবেন। এনসিপির দিক থেকে পরিষ্কার করা হয়নি যে উভয়ের আদর্শ এক কিনা। কতগুলো প্রশ্ন কিন্তু থেকে যায়। তো হতে পারে নতুন দল তারা বিভিন্ন দলের সাথে মিশবে। মোস্তফা কামাল ভাই, আমি রাজনীতির প্রসঙ্গে আসব। আমি গোপালগঞ্জ ইস্যুটা নিয়ে কথা বলতে চাই প্রথমে, যেটি নিরাপত্তার কথা বলা হচ্ছে, যে নিরাপত্তার ঘাটতি ছিল এবং বলা হচ্ছে যে আওয়ামী লীগের দোসররা পুলিশের মধ্যে বা নিরাপত্তা বাহিনীর মধ্যে ছিল কিনা, এই প্রশ্ন অভিযোগ তোলা হচ্ছে। গোপালগঞ্জে সম্ভবত বাড়তি করে দোসর খুঁজতে হয় না, যেটা তথ্য এবং সত্য। ওখানে আওয়ামী লীগের একটা ব্যাপক প্রভাব রয়েছে, ব্যাপক জনসমর্থন রয়েছে, বা কখনো কখনো বলা হয়েছে যে গোপালগঞ্জ হচ্ছে আওয়ামী লীগের রাজধানী। তো সেটার বাদকে বাদ বলা হলো, সেটার বাস্তবতা আছে। তো সেই ক্ষেত্রে গোপালগঞ্জকে ঘিরে যেন রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি না হয়, ওইটা মূলত দায়িত্ব ছিল সরকারের। তো আবার সরকারের দিক থেকে যখন ব্যাপক প্রস্তুতি আমরা দেখতে পাইনি, সেই ক্ষেত্রে কিন্তু প্রশ্ন ওঠে যে সরকার কি চেয়েছে কিনা, বা সরকারের কোনো অংশ কি ওই রকমটি অপেক্ষায় ছিল কিনা যে একটা উত্তেজনা তৈরি হোক।
মূল বিষয় থেকে আমাদের দৃষ্টি ভিন্ন দিকে সরে যাক। তাহলে আমরা যে জেনেছিলাম যে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই নিরাপত্তা ব্যবস্থা কোনো কাজ করেনি? না, কাজ করেনি। এখানে তো মনে রাখতে হবে বাড়তি নিরাপত্তার সাথে তো আরো বাড়তি কিছু জিনিস এই মুহূর্তে দেশে আছে। একটা হচ্ছে ডেভিল হান্ট অভিযান, সেটা কিন্তু মাঠে আছে। বাংলা যেটাকে শয়তান ধরা বলা হয়, তবু ইংরেজিতে বললে আর শয়তান সবাই বোঝে না, যে ডেভিল হান্ট ইংরেজি নাম। আরেকটা আছে কম্বাইন্ড অপারেশন, যৌথ অভিযান, সেনাবাহিনী আছে মাঠে, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে, এটা কিন্তু বিশাল বিষয়। জি। আরেকটা আছে কম্বিং অপারেশন, সেটা শুরু হয়েছে 2-3 দিন হয়, ওটার বাংলা হচ্ছে চিরুনি অভিযান। চিরুনি অভিযান, জি। তো চিরুনি কোথায় কতটুকু লাগবে আমরা তো দেখতে পাচ্ছি। কারো কারো চুলের এমনে বাহার যেন তেন চিরুনিতে ওগুলো কাভার হবে না, আবার কারো কারো চুলে নাই যার চিরুনির দরকার নাই। তো এরকম একটা অবস্থায় এই বাতকে বাত কথাবার্তা, কম্বাইন্ড অপারেশন, কম্বিং অপারেশন, ডেভিল হান্ট, এগুলো আমাদেরকে কিন্তু এখন আর আশা জাগাচ্ছে না। দরকার ছিল এখানে সরকারের অভিভাবকত্ব তো দরকার ছিল। আমি গণমাধ্যমের জায়গা থেকে বলবো, যেখানে এনসিপিকে বলা হয় কিংস পার্টি অথবা সরকার সমর্থিত পার্টি বা সরকারের আশীর্বাদ আছে, তো সেই ক্ষেত্রে এনসিপি খুব আশীর্বাদ পেয়েছে গোপালগঞ্জে, সেটাও কিন্তু মনে হয়নি। অর্থাৎ সরকার যথাযথ অভিভাবকত্ব করেনি সেখানে, আবার সরকারের দিক থেকে যথাযথ দায়িত্ব পালন করা হয়নি। তো আরেকটা রাজনীতির ভিতরের আরেকটা রাজনীতিও কিন্তু এখানে প্রকাশ পেয়ে যাচ্ছে। বিএনপির সাথে এনসিপির একটা বিরোধ গত কয়েকদিন নতুন মাত্রায়, আপনি যে উত্তেজনা শব্দটা ব্যবহার করেছেন, উত্তেজনার মধ্যে ওটাও একটা কারণ। জি। বিএনপির সাথে যে বোঝাপড়া ঘাটতি এনসিপির, সেটারও বোধহয় একটা ছাপ ওখানে পড়েছে। তো এটা যদি কন্টিনিউ করে এই ছাপ, ভবিষ্যতে শুধু গোপালগঞ্জ নয় আরও কোথাও কোথাও এনসিপি এই ধরনের পরিস্থিতিতে পড়ে কিনা ওইরকম একটা আশঙ্কা কিন্তু দেখা দিয়েছে। জি। ফরিদুল হক, আমি আপনার কাছে আসতে চাই। আপনি এনসিপির যুগ্ম সদস্য সচিব হিসেবে আছেন। আজকের এই ঘটনাটাকে আপনি কিভাবে দেখতে চান? আইন শৃঙ্খলা পরিস্থিতি বা নিষিদ্ধ ছাত্রলীগের যে হামলা, সেই বিষয়টিকে আপনি কিভাবে দেখবেন? রাজনৈতিকভাবে আসলে এটি কেন অবস্থা তৈরি হলো আজকে? জি, ধন্যবাদ আপনাকে, আর আমার সহ-আলোচক, শ্রদ্ধেয় সহ-আলোচক এবং দর্শকদেরকে শুভেচ্ছা। আর আজকে 16ই জুলাই শহীদ দিবস। আমাদের গত জুলাইয়ে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আবু সাঈদ, ওয়াসিম, মুগ্ধ সহ যারা শহীদ হয়েছেন, সকলের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। মানে আমাদের যে কর্মসূচিটা ছিল, এটা তো আসলে পূর্ব ঘোষিত কর্মসূচি। আমরা জুলাইয়ের 1 তারিখ থেকে রংপুরে আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে আমরা আমাদের এই পদযাত্রা কর্মসূচি শুরু করি। আমাদের নির্দিষ্ট কিছু দাবি আছে এটার জন্য, প্রধানত 3টা দাবি। একটা হচ্ছে যে মানে এই জুলাই গণহত্যা সহ যত অপকর্ম গত 16 বছর হয়েছে সেগুলোর বিচার করতে হবে এবং এই ফ্যাসিবাদী ব্যবস্থাকে বিলোপ করার জন্য রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করতে হবে এবং এর মাধ্যমে একটা নতুন সংবিধান আমাদেরকে দিতে হবে। এই 3টা দাবি নিয়ে আমরা প্রধানত এই জুলাই পদযাত্রা শুরু করেছি এবং আমরা সারা দেশেই মোটামুটি ব্যাপক সাড়া পেয়েছি। এখন আজকের যে ব্যাপারটা, গোপালগঞ্জের ব্যাপারটা হচ্ছে যে এইখানে বেশ কিছু কি বলে যে গুজব রটানো হয়েছে গত 2 দিন ধরেই, যে গোপালগঞ্জে আমরা হয়তো বা অন্য ধরনের কিছু করব, এনসিপির লোকেরা গিয়ে অন্য ধরনের কিছু করবে, যেগুলো করলে আসলে ওই স্থানীয় মানুষকে হয়তো বা কিছুটা খেপিয়ে তোলা সম্ভব। কিন্তু আমাদের কাছে যেটা মনে হয়েছে, স্থানীয় মানুষ ওই মাত্রায় ক্ষিপ্ত হয়েছে ব্যাপারটা এরকম না। তারাও ব্যাপারগুলো বোঝে, তারাও ব্যাপারগুলো বোঝে। আর গোপালগঞ্জ তো বিচ্ছিন্ন, বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোনো জায়গা না, গোপালগঞ্জ বাংলাদেশেরই অন্তর্ভুক্ত একটা জায়গা। এখানে প্রধানত যেটা হয়েছে যে আওয়ামী লীগ ছাত্রলীগের, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ছাত্রলীগের যে সন্ত্রাসীরা, যারা আসলে যে কোনোভাবে গ্রেফতার এড়াইতে পারছে কিংবা যাদেরকে গ্রেফতার করতে সরকার এবং প্রশাসন ব্যর্থ হয়েছে, এরা ওইখানে গিয়ে দীর্ঘদিন ধরে ঘাপটি মেরেছিল এবং এই সিচুয়েশনকে কেন্দ্র করে হয়তোবা বিভিন্ন জায়গা থেকে আরও কিছু লোকজন জড়ো হয়েছে। এরাই এই কাজগুলো করার, মানে এরাই এই ধরনের একটা বিশৃঙ্খলা উচ্ছৃঙ্খল পরিস্থিতি তৈরি করার একটা অপচেষ্টা তারা করছে। মানে পরিস্থিতিটাকে একটা ঘোলাটে করার একটা চেষ্টা করা আর কি। খুব স্বাভাবিক একটা রাজনৈতিক পরিবেশ বাংলাদেশে বিরাজ করতেছিল, প্রত্যেকেই তার মতো করে রাজনীতি করতেছে, বিভিন্ন রকম কর্মসূচি দিচ্ছে, জনগণের কাছে যাচ্ছে এবং প্রায় বেশিরভাগ কর্মসূচি শান্তিপূর্ণ ছিল সবারই কম বেশি। কিন্তু এর মধ্যে দিয়ে কিছু অন্য ঘটনা আছে, চাঁদাবাজি এই ধরনের কিছু ঘটনা বড় দলগুলোর আছে, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু রাজনৈতিক কর্মসূচিগুলো মোটামুটি শান্তিপূর্ণই ছিল। তো এই শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি যাতে থাকতে না পারে, একটা
উত্তেজিত পরিস্থিতি তৈরি হয়, এই কাজটা করার জন্য তাদের যে চেষ্টা, সেই চেষ্টাটা তারা চালিয়েছে। একটা জিনিস আমাদের মনে রাখা দরকার যে আওয়ামী লীগ হচ্ছে গিয়ে বরাবর একটা সন্ত্রাসী দল। আওয়ামী লীগ আসলে সন্ত্রাস করেই আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগ হয়েছে। বরাবর আওয়ামী লীগ যে কোনো সময় সে ক্ষমতায় যাওয়ার জন্য সন্ত্রাস করেছে, ক্ষমতাকে ধরে রাখার জন্য সন্ত্রাস করেছে, এটা আমরা বারবার দেখেছি। তো তারা এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম করবে, এটা খুব স্বাভাবিক, মানে এটা তাদের দিক থেকে স্বাভাবিক। এখন ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের সরকার এবং প্রশাসন তারা যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার ছিল সে ধরনের পদক্ষেপ নিতে তারা ব্যর্থ হয়েছে। প্রথমত তাদের যে গোয়েন্দা নজরদারি, গোয়েন্দা যে এটা খুব ভালোভাবে কাজ করেনি, এবং স্থানীয় প্রশাসন, মাঠ প্রশাসনের মানে খুব ভালো প্রস্তুতি ছিল না। অন্য অনেক জেলাতে আসলে এগুলো প্রয়োজনই ছিল না। আমি নিজে 24টা জেলা পর্যন্ত আমি ছিলাম, এরপরে কিছুটা অসুস্থ হওয়ার কারণে ঢাকায় ফেরত এসেছি, আবার হয়তো বা জয়েন করব। কিন্তু আমি দেখেছি যে ওইখানে ওরকম প্রয়োজনীয়তাই নেই, মানে সাধারণ মানুষেরই এত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, ওই অর্থে মানে কোনো নিরাপত্তা কিংবা কোনো প্রশাসন, কোনো বাহিনীর প্রয়োজনীয় দরকার হয়নি। কিন্তু গোপালগঞ্জ যেহেতু একটা বিশেষ জায়গা, এই জায়গাটাকে ঘিরে যেহেতু তৈরি করা যায়, এবং আরেকটা অপচেষ্টায় আওয়ামী লীগের লোকদের দিক থেকে যেটা করা হয়েছে যে গোপালগঞ্জের লোককে সারা বাংলাদেশের বিপক্ষে দাঁড় করায় দেওয়ার একটা অপচেষ্টা। যেমন ধরেন এই কাজটা করে আসলে দিল্লির যে ধরেন ষড়যন্ত্র, দিল্লির যে ধরেন পলিসি, দিল্লির যে রাষ্ট্র, দিল্লির রাষ্ট্র তো পুরো ইন্ডিয়া না, ইন্ডিয়ার বহু জায়গার মানুষ তো জুলুমের শিকার, ইন্ডিয়ার বহু জায়গার মানুষ। কিন্তু চেষ্টা করে আমরা যখন দিল্লির বিরুদ্ধে কথা বলি, ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলি, তখন অ্যাজ ইফ আমরা ইন্ডিয়ান মানুষের বিরুদ্ধে কথা বলি, এইভাবে তারা চিত্রায়িত করার চেষ্টা করে। একই কাজটা গোপালগঞ্জের বিরুদ্ধে করছে। এটা ওই দিল্লির রাজনীতি, যে গোপালগঞ্জের মানুষকে সারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া। কিন্তু গোপালগঞ্জের মানুষ তো সারা বাংলাদেশের মানুষের বাইরে না। গোপালগঞ্জের মানুষ বাংলাদেশের বিভিন্ন জায়গাতে চাকরি করতেছে, ব্যবসা করতেছে, তাদের অন্য জায়গাতে আত্মীয় স্বজন আছে, যাতায়াত করতেছে, সব কিছুই আছে। গোপালগঞ্জের মানুষ বাংলাদেশেরই মানুষ। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একটা দলের সন্ত্রাসী গোষ্ঠী কিংবা একটা সন্ত্রাসী পরিবার কিংবা একটা মাফিয়া পরিবার, এরাই গোপালগঞ্জ নয়। এটাই হচ্ছে প্রমাণ করার ব্যাপার যে গোপালগঞ্জ মানেই হচ্ছে শুধু শেখ পরিবার কিংবা এই মাফিয়া পরিবার নয়, এবং গোপালগঞ্জ মানেই শুধু আওয়ামী লীগ নয়। গোপালগঞ্জের মানুষ বাংলাদেশের মানুষ, এবং আমরা তাদেরকে আত্মীকৃত করি নিয়েই আসলে, এবং তাদেরকে ওই মেসেজটা দেওয়ার জন্যই আমাদের জুলাই পদযাত্রা ওইখানে যাওয়া। এবং আমাদের প্রত্যেকটা জেলাতে আমাদের ঘোষণা আছে, এটা আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি, আমাদের যেতেই হবে, আমরা যাব, আমরা বারবারই যাব, যতই বাধা আসুক আমরা বারবারই যাব। তাহলে আপনার কাছে যেটি আপনার বক্তব্য যেটি হচ্ছে আসলে গোয়েন্দাদের ব্যর্থতা আসলে এই ঘটনার পেছনে কাজ করছে। নিঃসন্দেহে গোয়েন্দাদের ব্যর্থতা আছে। এই ধরনের প্রস্তুতি কোথায় কি, এটা আসলে রাতারাতি হঠাৎ করে এরকম ঘটনা ঘটে না। আর এটা যেটা দেখা গেছে এগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড হঠাৎ করেই তৈরি হয় না, এটার পেছনে প্রস্তুতি থাকে। তো এই প্রস্তুতিমূলক সময়ে গোয়েন্দারা এটাকে ঠেকিয়ে দিতে ব্যর্থ হয়েছে। তাহলে তো এই ধরনের ঘটনা ঘটতো না, যতটুকুই ঘটেছে ঘটনা, তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না যদি প্রপার গোয়েন্দা মানে থাকতো, নজরদারি এবং গোয়েন্দা ওয়ার্ক করতো। এবং স্থানীয় প্রশাসনও কিছুটা হতবিহ্বল ছিল যে কি করবে তারা জানে না। হ্যাঁ, ইভেন ওইখানকার স্থানীয় ইউএনওর গাড়িতে হামলা হয়েছে, ইউএনও আহত হয়েছেন। অতএব এইটা মানে হঠাৎ করেই ঘটছে ব্যাপারটা এরকম না, তাদের প্রস্তুতি ছিল না, এটা বোঝা যায়, এটা পরিষ্কারভাবে বোঝা যায়। আরেকটি কথা আমরা শুনছিলাম যে দিল্লির একটি কানেকশন থাকতে পারে এই ধরনের ঘটনায়, আপনার কাছে কি মনে হয়? বলছিলেন জি, থাকাটাই তো স্বাভাবিক, বরং না থাকাটা অস্বাভাবিক। তো ওই কথা বারবার এখন আর মানুষ শুনতেও কিন্তু পছন্দ করে না, বারবার দিল্লির কথা। দিল্লি অবশ্যই শক্তিশালী, দিল্লি তো আওয়ামী লীগকে টিকিয়ে রাখতেও চেয়েছিল। তো দিল্লির ওই চাওয়া তো বাস্তবায়ন হতে দেয়নি 24-এর আন্দোলন। ওই স্পেশালি বলতে গেলে এখন যাদের নাম এনসিপি, তখন তাদের নাম ছিল সমন্বয়ক অথবা সমন্বয়কারী অথবা শুধুই শিক্ষার্থী। তো ওই কঠিন কাজ যখন তারা করে ফেলেছে, এরপর দিল্লি চুপচাপ থাকবে বা উল্টা সহযোগিতা করবে, ওইটা আশা করাই তো বোকামি। তো ফরিদুল হক এখন যেভাবে বিষয়টা পরিষ্কার করেছেন যে গোপালগঞ্জ মানেই ইউনাইটেড স্টেট অফ গোপালগঞ্জ, এই ধরনের কিছু না, আর গোপালগঞ্জের সবাই আওয়ামী লীগ করে তাও না। কিন্তু এনসিপি গত কয়েকদিন নিজেরাও বিভিন্ন জায়গায় যে ধরনের বক্তব্য দিয়েছে, তাতে গোপালগঞ্জ ভার্সেস বাংলাদেশ অথবা গোপালগঞ্জ ভার্সেস এনসিপি বিষয়টা কিন্তু অনেকটা ওই রকম করে ফেলা হয়েছিল। এটি কি হাইপ তোলা হয়েছে? হাইপ তোলা হয়েছে। আবার যারা এই হাইপ তোলার পেছনে কাজ করেছেন, বিশেষভাবে কাজ করেছেন, বিশেষ করে আওয়ামী লীগের অনলাইন অ্যাক্টিভিস্ট যারা, তারা সফল হয়েছেন, ভালোভাবে সফল হয়েছেন। তারা গত 2-3 দিন যে ধরনের কথাবার্তা প্রচার করেছেন,
সাফল্যের সাথে সেটা করতে পেরেছেন এবং সেটার একটা বাস্তবায়ন কিন্তু আমরা আজকে দিনভর দেখলাম। তো আগেও আমি যেটা বলেছি, এনসিপি গোপালগঞ্জ যাবে না কেন, অবশ্যই যাবে, কিন্তু ওই যে কথার দোষে মার খায় একটা কথা আছে। এনসিপি কখনো কখনো মুজিববাদ বিলোপ করার কথা বলেছে, সাথে কিন্তু আবার জিয়াবাদ শব্দ একটা যোগ করেছে। জিয়াবাদ নামে কোনো শব্দ কিন্তু বাংলাদেশে আমরা কখনো শুনিনি। তখন কথার মারপেজ বা কথার চাতুরি বা চালাকি সবসময় কিন্তু আসলে বাস্তবে খাটে না। মুজিববাদ, জিয়াবাদ, গত 2-3 দিন কিন্তু এনসিপির শীর্ষ পর্যায়ের আপনাদের 2জন নেতা বলেছেন, কমপক্ষে 2জন, যে মুজিববাদ টিকিয়ে রাখতে চাচ্ছে এখনকার বিএনপি। অর্থাৎ এই যে খোঁচা দেয়া, অর্থাৎ শত্রু তো আছে, আরো শত্রু পয়দা করা, শত্রুকে অ্যাক্টিভ করা। এনসিপি গত কয়েকদিন আমরা খেয়াল করছি যে বিএনপির সাথে ঠোকাঠুকিতে মোটামুটি ভালো পারফরমেন্স দেখাচ্ছে, বা বলা চলে সফল হচ্ছে বিএনপিকে ডিস্টার্ব করার ক্ষেত্রে, ভালো রকম ডিস্টার্ব করছে বিএনপিকে। শুধু গোপালগঞ্জ কেন্দ্রিক নয় বা মুজিববাদ কেন্দ্রিক নয়, তারেক রহমান সম্পর্কেও যেসব কথাবার্তা গত কয়েকদিন খুব প্রচারিত, কয়েকটি এর মধ্যে কিন্তু প্রমাণিত যে এগুলোর পেছনে এনসিপি ছিল বা এনসিপির কেউ কেউ ছিল, জামাত ছিল। তো এরকম সময়ে এনসিপিকে নিয়ে এসব কথাবার্তা আসাটা কিন্তু এনসিপির জন্য ভালো নয়। দ্বিতীয়ত, এনসিপি কিন্তু নিবন্ধনটা এখনো পায়নি। আরও যোগ করার বিষয় যে সাময়িক হলেও, স্থগিত না বললেও, বাতিল না বললেও পায়নি কথাটা বেশি শুদ্ধ, অর্থাৎ এই বাছাইতে বাদ পড়েছে। এটাও কিন্তু এনসিপির একটু ভাবনার বিষয় আছে। গোপালগঞ্জ একটা ধাক্কা খেলো, ধাক্কা খেয়েছে বলতে হবে, নিবন্ধনের ক্ষেত্রে একটা ধাক্কা খেয়েছে, এবং বিএনপির সাথে দেশের বড় দল, যাদের সাথে এনসিপির শুরু থেকেই, অর্থাৎ তারা যখন বৈষম্য বিরোধী সমন্বয়কারী, আন্দোলনকারী এসব নাম, বিএনপির সাথে তাদের তখন থেকেই কিন্তু একটা স্নেহের সম্পর্ক, নেপথ্য বোঝাপড়ার সম্পর্ক। তো মেঠো বাংলায় বলে, দেশের বিভিন্ন অঞ্চলে এটা বলে যে খাওয়া পাতে মুখ মুছে ফেলা, অর্থাৎ অস্বীকার করা। তো অস্বীকারের প্রবণতাটা আমরা এনসিপির মধ্যে কিন্তু গত কিছুদিন থেকে খুব খেয়াল করছি, অন্তত বিএনপির প্রশ্নে। তো ওইটা বোধহয় এনসিপির জন্য খুব জরুরি ছিল না। যেটা তাদেরকে বলা হচ্ছে কিংস পার্টি, সরকারের তাদের প্রতি ব্লেসিং আছে, এটা মিথ্যাও না, আবার এটা খুব দোষেরও না। এনসিপির এখনো প্রচুর সুযোগ আছে এই অপবাদ নিয়েও, কারণ এই কিংস পার্টি একসময় বিএনপিকেও বলা হতো, যেটা তথ্য, কোনো বদনাম না। ওই বিএনপি কিন্তু অল্প সময়ের ব্যবধানে বাংলাদেশের জনগণের দল হয়ে গেছে, ওখান থেকে শিক্ষা নেওয়ার বিষয় আছে। তো এনসিপিকে বলা হোক কিংস পার্টি, বলা হোক সরকারের আশীর্বাদ পুষ্ট, তারপরও রাজনীতিতে মার্কেটিংয়ের কিছু বিষয় থাকে, প্রত্যেকটা রাজনৈতিক দলের থাকে। আওয়ামী লীগ একসময় শুধু 71 ছিল তাদের ইনভেস্টমেন্ট, এটা ভাঙাতো, কথায় কথায় 71। তো এটা ভাঙতে ভাঙতে একটা পর্যায়ে কিন্তু 71কে আঘাত করা শুরু করেছিল তারাই। 71-এর নাম বিক্রি, পদক বিক্রি, সনদ বিক্রি। তো এনসিপির যেটা আছে বৈষম্যের অবসান, এটা বাংলাদেশের কে না চায় যে বৈষম্যের অবসান হোক। এক একজনের চাওয়া এক এক রকম, চাওয়ায় ভিন্নতা আছে। তো এনসিপির কিন্তু ওই ইনভেস্টমেন্ট আছে, তারা এই মার্কেটিংয়ে সারা দেশে কিন্তু সারা জাগাতে পারে, পেরেছে, পারছে, পারবে। আবার একটা কথা, স্বপ্ন সবাই দেখাতে পারে না, নিজে নিজে দেখতে পারে স্বপ্ন। এনসিপি কিন্তু স্বপ্ন দেখিয়েছিল, আবার স্বপ্ন বাস্তবায়নও করেছে, অন্তত 5 আগস্ট। কিন্তু দুঃখজনকভাবে এর পরবর্তীতে এনসিপি কিন্তু একে একে হারাচ্ছে, ওই স্বপ্নটা ধরে রাখতে পারছে না। তাদের নিজস্ব কিছু কাজকর্ম, বিশেষ করে কথাবার্তা, তাদের বিরুদ্ধে কিছু অভিযোগও আসছে, গুরুতর অভিযোগ, যদিও তারা বলছে নতুন বন্দোবস্ত। এই শব্দটাও সুন্দর। দেশে রাজনীতি করে না এরকম অসংখ্য লোক কিন্তু আছে, ভোট দেওয়া মানে রাজনীতি করা নয়। অসংখ্য লোক আছে, ওরা নতুনত্ব একটু কিছু চাচ্ছিল। কারণ প্রথাগত রাজনৈতিক দলগুলোর মধ্যে যেভাবে ক্ষমতায় যাওয়ার জন্য এক ধরনের পান্ডামি করা, ক্ষমতায় গিয়ে আরেক ধরনের গুন্ডামি করা, মানুষ তো আসলে এটার একটা অবসান চেয়েছিল, যে একটু নতুনত্ব কিছু, সেটা ছাত্রদেরকে দিয়ে সম্ভব ছিল। এনসিপি নামে তো আমরা ডাকছি ওদেরকে আজকে মাস কয়েক, তার আগে পর্যন্ত তো তাদেরকে শুধু শিক্ষার্থী ডাকতাম আমরা। তো ওই শিক্ষার্থীদের মধ্যে ওই ভরসাটা ছিল, ওই স্বপ্নটা ছিল। তার চেয়ে বড় কথা, এই শিক্ষার্থীদের মধ্যে অসংখ্য জন কিন্তু মেধাবী। আরও একটা উপাদান আছে এখানে, আশা ভরসার জায়গা থেকে, বেশিরভাগই মধ্যবিত্ত ঘরের। এতে করে তাদের চিন্তা, চেতনা, সাহস, সংগ্রাম, তারা যে সাহসী এটাতে তো কোনো সন্দেহ নাই, তারা যে সংগ্রামী এটাতে কোনো সন্দেহ নাই। যে কারণে নতুন বন্দোবস্ত শোনাচ্ছে, এটাতেও মানুষ আশাবাদী হয়েছিল।
কিন্তু যখন আবার তাদের বিরুদ্ধেই প্রথাগত যেইগুলো রাজনৈতিক দলগুলো করে, চাঁদাবাজি, তদবিরবাজি, টেন্ডারবাজি, এসবের অভিযোগ আসছে, তখন কিন্তু তারা শুধু আশা ভাঙছেন তা নয়, নৈতিকভাবে বা ধর্মীয়ভাবে তারা কিন্তু বদ্ধ পেয়ে যাচ্ছেন। কারণ আশা ভাঙ্গা মারাত্মক গুনার কাজ, আমাদের ধর্মীয়ভাবে বলা হয়। আপনি আশা দেখালেন কিন্তু আশা ভাঙলেন, এটা কিন্তু প্রতারণার চেয়েও বেশি। ওই ক্ষেত্রে এনসিপির জন্য সমান্তরালে যেরকম মায়া হয়, স্নেহ হয়, আবার আশাও যে একেবারে ছেড়ে দিয়েছে মানুষ তাও নয়, এখনও নিশ্চয়ই অবশিষ্ট আছে। তারা যে এই পদযাত্রাগুলো করছে, মানুষের ধারে কাছে যাচ্ছে, এর মধ্যে সম্ভবত হাসনাত আবদুল্লাহ একটা বাংলা কথা বলেছেন যে আমরা রাজনীতিকে রাজনীতিকদের জন্য কঠিন করে দেব, বাংলায় বলেছেন, যেটা জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় থাকতে ইংরেজিতে বলেছিলেন। এটা নিয়ে কিন্তু বিএনপি বিরোধী দলগুলো বছরের পর বছর ট্রল করেছে, কিন্তু সুবিধা করতে পারেনি শেষ পর্যন্ত। আসলে জিয়াউর রহমান চেয়েছিলেন যে রাজনীতিকে ড্রয়িং রুম থেকে বের করে মানুষের ধারে কাছে যাওয়ার রাজনীতি তিনি পত্তন করতে চেয়েছিলেন, পেরেছিলেনও, যতটুকুই পেরেছিলেন। যে কারণে কিংস পার্টির বদনাম গুছিয়ে বিএনপি কিন্তু জনগণের দল হয়ে গিয়েছিল। এনসিপিও কিন্তু ওটার ফলো আপ করতে পারত, ভালো ফলো আপ করতে পারত, তাদের ওই সুযোগ ছিল, পর্যাপ্ত সুযোগ ছিল। কিন্তু দুঃখজনকভাবে এনসিপি মুখে বলছে ওটার ধারে কাছেও যাচ্ছে না। আমি ফরিদুল হক সহ এনসিপির অন্যান্য নেতা যারা আছেন, যদি স্ক্রিনে এটা দেখে থাকেন, আপনারা মাঠের খবর জানেন কিনা, হাসনাত কিভাবে হাঁটে এটাও কিন্তু কেউ কেউ দেখে, তার শার্টের চেকটা কিরকম, এগুলো যখন কেউ আইডল হয়, আইকন হয়, অবশ্যই তখন তাকে এগুলো সবাই হয়। মানুষ তো ওই follow মর্যাদাটুকু ধরে রাখার কিন্তু বিশেষ দায়িত্ব আপনাদের নিজেদের, জি, বিশেষ দায়িত্ব। সার্জিস কিভাবে হাঁটে, ওর দাড়ির কাটিং গুলো কিরকম, কিভাবে কথা বলে কিভাবে সেটাও কথা মানুষ বলে, মানুষ ফলো আত্মস্থ করে ফেলে। একটু বেশি ফলো করবে, এটাই কিন্তু স্বাভাবিক। আবার জবাবও বেশি চাইবে, অভিযোগও বেশি দিবে, কারণ প্রত্যাশা বেশি আপনাদের কাছে। জি। তো ওই জায়গাটা বোধহয় একটু উপলব্ধির বিষয় আছে আপনাদের নিজের জায়গা থেকে। জি, এ পর্যায়ে আমাকে একটু বিরতিতে যেতে হচ্ছে। দর্শক একটি বিরতি নিচ্ছে, বিরতির পর আবারও ফিরবে 21-এর রাতে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21-এর রাত, আমাদের সঙ্গে আছেন সাংবাদিক ও কলামিস্ট মোস্তফা কামাল এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক। বিরতিতে যাবার আগে মোস্তফা কামাল ভাই অনেক কথা বলছিলেন, আমি ফরিদুল হকের কাছে আসতে চাই, কিন্তু তার আগে আমি একটি, গতকাল আমরা স্বেচ্ছাসেবক দলের সমাবেশ দেখেছি, সেই সমাবেশ থেকে বেশ কিছু কথা বলা হয়েছে, আমি কিছু কথা আপনার সামনে বলতে চাই। স্বেচ্ছাসেবক দলের সমাবেশ থেকে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টিকে সতর্ক করে বলা হয়, দেশের স্বার্থে, জাতীয় ঐক্যের স্বার্থে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো ধৈর্য ধরে আছে, তবে ধৈর্যের বাঁধ ভাঙলে এর পরিণতি ভয়াবহ হবে। এনসিপির উদ্দেশ্যে বিএনপি যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেন, দেশের স্বার্থে, ঐক্যের স্বার্থে অনেক কিছু সহ্য করছি, কিন্তু আমরাও মানুষ, ধৈর্যের বাঁধ ভাঙবেন না, যদি ধৈর্যের বাঁধ ভেঙে যায় তাহলে জাহান্নাম পর্যন্ত ধাওয়া করব আপনাদের। ফরিদুল হকের কাছে আমার জানতে, যে খুব শক্ত কথা বলেছেন বিএনপি যুগ্ম মহাসচিব, কেন আসলে তাকে, উনি এই ধরনের বক্তব্য কেন দিতে হয়েছে তাকে, বা আপনাদের উদ্দেশ্যে তাদের এত ক্ষোভ কেন? দেখেন, এখন ব্যাপারটা হচ্ছে যে বিএনপি, আমরা আশা করছিলাম যে গত 5 তারিখের পরে বিএনপি অন্তত পুরনো রাজনীতিতে ফেরত যাবে না, কারণ বিএনপি গত 16 বছরে যেই অত্যাচার এবং জুলুমের শিকার হয়েছে দলগতভাবে এবং প্রত্যেকটা নেতাকর্মী ব্যক্তিগতভাবে, বিএনপি পুরনো রাজনীতিতে ফেরত যাবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে ধরেন গত 10 মাসে কিংবা 11 মাসে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে 150-র মতো খুন হয়েছে, এবং সর্বশেষ যে ঘটনাটা ঘটছে, মানে এটা তো, মানে আমরা বোধহয় শুধু কল্পনা করতে পারি, কল্পনা, আমাদের এত খারাপ কল্পনাও মানুষের আসলে হওয়া উচিত না আমি মনে করি। তো এটা বিএনপির অভ্যন্তরীণ কোন্দল কিংবা চাঁদাবাজির ভাগবাটোরা কিংবা চাঁদা চাওয়া না চাওয়া নিয়ে এই ঘটনাগুলো ঘটেছে, এটা পরিষ্কার, এটা নিয়ে আলাদা করে বলার কিছু নাই। এখন ধরেন আপনি পরিষ্কার একটা কাজ করতেছেন, এটা তো রাজনৈতিক দল হিসেবে, জনগণের প্রতিনিধিত্বকারী কর্মী হিসেবে আমাদের দায়িত্ব তো এটা নিয়ে কথা বলা, আমাদের দায়িত্ব এটা নিয়ে কথা বলা। এখন এই কথা বললে আপনি যদি ধরেন ওই সেই আওয়ামী সন্ত্রাসী কায়দায়
দাঁত ভাঙা জবাব দিবেন, জাহান্নাম পর্যন্ত ধাওয়া করবেন, সেটা যদি আপনারা করতে চান করতে থাকেন, অসুবিধা নেই। জনগণ তো আছে, জনগণ সবকিছু দেখছে। এখন এটার বিচার জনগণ করবে। মানে রাজনীতিতে আমরা যেটা বলি, আমি ওইভাবে না বলি যে রাজনীতিতে সর্বশেষ বিচার হচ্ছে গিয়ে জনগণের আদালত। রাজনীতির সর্বশেষ আদালত হচ্ছে জনগণের আদালত। জনগণ এটা বিচার করবে, সবারই করবে। যদি আমাদেরও এরকম দোষ ত্রুটি হয়, আমাদের বিচারও জনগণ করবে। এবং আমরা যেটা বারবার আশা করছিলাম যে বিএনপি ধরেন মানে একটা পুরনো যে তাদের যে মানে আওয়ামী লীগের যে জুলুম, এই জুলুম থেকে তাদের শিক্ষা নেওয়ার ব্যাপার ছিল, খুব দারুণভাবে তারা শিক্ষা নিতে পারতো এবং একটা নতুন বাংলাদেশ গড়ে তোলার পথে বিএনপি সবচেয়ে শক্তিশালী এবং ধরেন কার্যকর ফোর্স হিসেবে কাজ করতে পারতো। কিন্তু দুঃখজনক বিএনপি এক চুলো নড়ছে বলে আমাদের কাছে অন্তত প্রতীয়মান হয়নি। যে কারণে এই যে আমি এই কথার সাথে রিলেটেড, এই জন্য আমি এই ইয়েটা দিচ্ছি, জবাবটাও দিয়ে দিচ্ছি। কিন্তু বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে তারা সর্বোচ্চ ছাড় দিয়েছে মুক্তিযুদ্ধের স্বার্থে, দেশের স্বার্থে, তারা সংস্কারের জন্য সর্বোচ্চ ছাড়ের প্রশ্নটাও এটার সাথে রিলেটেড। মোস্তফা কামাল ভাই বললেন যে আমরা মুজিববাদকে কিভাবে তারা টিকিয়ে রাখছে। এখন প্রশ্ন হচ্ছে যে মুজিববাদ কি, এটা আপনাকে প্রথমত বুঝতে হবে। মুজিববাদ হচ্ছে যে 72 সালের যে বাংলাদেশের যে রাষ্ট্র কাঠামো, এবং যেটা আসলে এইরকম এত ফ্লেক্সিবল ছিল, মানে এত বেশি কি বলে যে এত বেশি তাদের জন্য সহায়ক ছিল যে মাত্র 3 বছরের মধ্যে এখানে বাকশাল প্রতিষ্ঠা করা গেছিল। মুজিববাদ আসলে বাকশাল। তো বাকশাল প্রতিষ্ঠা করার জন্য উপযোগী যে কাঠামো, ওই কাঠামোটা 72 সালে এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল। ওই 72-এর যে কাঠামো, ওই কাঠামোটাকে সংস্কার করে যাতে আবার পরবর্তীতে কোনো বাকশাল ফেরত আসতে না পারে। মানে আপনি অলরেডি আপনাকে খেয়াল করতে হবে যে নামে না হলেও 2011-র পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে হাসিনা কিন্তু এখানে একটা বাকশাল 2 প্রতিষ্ঠা করেছিল। শেখ মুজিব যেটা পারেননি, হাসিনা একটা অন্য ফর্মে ওইটা কিন্তু করেছিলেন তিনি। একটা নতুন বাকশাল 2 কিন্তু আমরা ছিলাম। বাকশাল 2ই ফ্যাসিস্ট, এবং আমরা যা যা বলি মাফিয়াতন্ত্র, আমরা যা যা বলি সেটার পতন হয়েছে 5ই আগস্টের মধ্য দিয়ে। তাহলে এই যে কাঠামো, যেই কাঠামোর উপরে দাঁড়ায় বাকশাল প্রতিষ্ঠা করা যায়, এই কাঠামোতে থাকলে আপনার কি লাভ? আপনি কি বাকশাল হইতে চান? বিএনপির কাছে প্রশ্ন, আপনার কি লাভ? আপনি তো বাকশাল হইতে চান না, তাহলে আপনি কেন এই মুজিববাদী কাঠামোকে বহাল রাখতে চান? এটা তো আপনার বানানো কাঠামো না, এটা তো আপনাকে কোনো ফয়দা দেয় না, এটা তো তাকে ফয়দা দেয়। তাহলে আপনি কেন এটাকে টিকিয়ে রাখতে চান? এই জায়গাটাতে প্রশ্ন হচ্ছে মুজিববাদ টিকিয়ে রাখার ক্ষেত্রে বিএনপির বিরুদ্ধে আমাদের যে অভিযোগ, এবং এই অভিযোগটা তো আমরা মনে করি সৎ অভিযোগ। মানে আমরা তো এই কাঠামোর বিরুদ্ধে লড়াই করেছি, আমরা তো শুধু শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই না, আমরা তো পরিষ্কারভাবে গত বছরের 3রা আগস্ট শহীদ মিনার যে 1 দফার ঘোষণা দেওয়া হচ্ছে, সেখানে আমরা পরিষ্কারভাবে বলছি যে সরকারকে যেতে হবে, বিচার করতে হবে এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে হবে। তা ফ্যাসিবাদী ব্যবস্থাটা কি? এটা কাঠামো, যে রাষ্ট্র কাঠামোটা এখানে বহাল আছে, সেই কাঠামোটাকে সংস্কার করতে হবে। সেই কাঠামো সংস্কারের পথে যখন আপনি বাধা দেন, তখন স্বাভাবিকভাবেই আপনাকে তো বলতে হয় যে আপনি তাহলে মুজিববাদী কাঠামোকে টিকিয়ে রাখতেছেন। এখন এইটা বলার কারণে আপনি তো স্বাভাবিকভাবেই তখন মনে হয় যে আপনি মুজিববাদকে টিকিয়ে রাখতে চাচ্ছেন, খুব স্বাভাবিক ব্যাপার। এখন এই দায় আপনি যদি নিতে চান আপনি নেন, আমাদের তো কিছু বলার নেই। কিন্তু আমরা তো এই কাঠামোর বিরুদ্ধে আমাদের যে লড়াই, ওটা শুরু হয়েছে, এটা আমাদের এই লড়াই চলমান থাকবে, আমরা এই লড়াই করতে থাকবো। মানে এই কাঠামোকে রেখে বাংলাদেশে কখনোই আপনি আর শান্তিপূর্ণ অবস্থা, গণতান্ত্রিক অবস্থা এটা আপনি আনতে পারবেন না। প্রতিবার আপনার ভোট নিয়ে ঝামেলা হবে, প্রতিবার আপনাকে ধরেন মনে করেন আপনি একটা অপরাধ করতেছেন, আপনার দলের লোক প্রকাশ্য দিবালোকে খুন করতেছে, সেইটাকে ডিফেন্ড করার জন্য আপনি হাজার হাজার মানুষকে নিয়ে রাস্তায় নেমে রোড ব্লকেট করে অন্য দলের লোকের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন, তাদেরকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবেন বলে হুমকি দিচ্ছেন। এই রাজনীতি তো আপনারা করতে থাকবেন। তো এই রাজনীতি থেকে বাংলাদেশের মানুষকে, আমাদের প্রজন্ম এবং পরবর্তী প্রজন্মকে আমরা কি দিয়ে বের করব? বের করার জন্য আমরা মনে করি যে আমাদের এই কাঠামোটাকে প্রধানত চেঞ্জ করতে হবে। কাঠামো চেঞ্জ না করলে, এই রাষ্ট্রের যে কাঠামো এটা চেঞ্জ না করলে আপনি শুধু বক্তব্য দিয়ে এটাকে পরিবর্তন করতে পারবেন না। এবং শুধুমাত্র কিছু ভালো মানুষ এসে কিংবা একটা ভালো দল, তারা যেহেতু গত 15 বছর 16 বছর নির্যাতিত হয়েছিল, আমরা তাদেরকে বিশ্বাস করি, তাদের উপরে আমরা আস্থা রাখি, তারা সব ঠিক করে ফেলবে, সব পাল্টে ফেলবে, এই ধরনের মনে করেন যে ইউটোপিয়া দিয়ে বাংলাদেশকে পরিবর্তন করা যাবে না। বাংলাদেশকে পরিবর্তন করতে গেলে আপনাকে এই কাঠামোগত পরিবর্তনের মধ্যে যেতে হবে। তো সেই পথে যেটা হয়েছে যে আমরা মৌলিক সংস্কারের প্রশ্নে আমরা দেখছি, আমি গতকালকে ঐক্যমত কমিশনের মিটিংয়ে ছিলাম, মৌলিক সংস্কারের প্রশ্নে বিএনপিকে একমত করা যাচ্ছে না। ধরেন ওনাদের নিজেদের ঘোষণা, ওনারা 31 দফার মধ্যে বলেছেন যে আপার হাউস করবেন। আমরাও আপার হাউসের ব্যাপারে আমরা বলছি ঠিক আছে, আপার হাউস করতে হবে। আপার হাউস করলে সিরিয়াসলি পার্লামেন্টের ভেতরে একটা চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি হবে। মানে গণতন্ত্রের ব্যাপারটা কি? গণতন্ত্রের ব্যাপারটা তো খুব সিম্পল, পাওয়ারের চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে
ইনস্টিটিউশনগুলো স্বাধীন থাকবে। এই দুইটা জিনিস হচ্ছে একদম বেসিক জায়গা। তাহলে আপার হাউস হচ্ছে পার্লামেন্টের মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করবে। কিন্তু এই আপার হাউস যদি আপনি লোয়ার হাউসের রেপ্লিকা করেন, মানে যেটা আমাদের সংরক্ষিত আসন আগে ছিল, নারী সংরক্ষিত আসন, যে আসনের ভিত্তিতে, তার মানে ওইখানেও যে কটা এইখানে, তাহলে রেপ্লিকা হয়। তা আমরা বলছি এটাকে পিয়ার করেন। পিয়ার করলে এটা আপনি রেপ্লিকা হবে না। আপনি খেয়াল করে দেখেন, কোনো নির্বাচনে কোনো দলই 50%-এর উপরে 50% ভোট পায় নাই। যারা ক্ষমতায় গেছে কেউ পায়নি। সর্বশেষ 2008 সম্ভবত আওয়ামী লীগ 48% ভোট পেয়েছিল। তাহলে এটাকে যদি আপনি পিয়ার করেন, তো ওইখানে একটা ব্যালেন্স তৈরি হবে। ওইখানে একটা ব্যালেন্স তৈরি হবে। আপনি চাইলেই বিদ্যুৎ খাতে আইন করে ওইখান থেকে আপনি কুইক রেন্টালের নামে লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে ফেলতে পারবেন না। আপনি চাইলেই আপনি বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক সম্পদ সুন্দরবনের পাশে বিদ্যুৎ কেন্দ্র বানায়া, কলা বিদ্যুৎ কেন্দ্র বানায়া, সেখান থেকে আপনি ওই অঞ্চলকে ধ্বংস করে ফেলতে পারবেন না। আপনাকে তখন আপার হাউসে গিয়ে ব্যালেন্স করার সুযোগ থাকবে। আমি কি প্রতিদিন আপনি একটা আইন বানাবেন আর প্রতিদিন আমি রাস্তায় নামবো? এটা তো নিশ্চয়ই একটা সভ্য স্বাভাবিক দেশে হতে পারে না। আপার হাউস কিন্তু ওনাদের দাবি, ওনাদের 31 দফাতে আপার হাউস ছিল। এখন ওই আপার হাউস ওনারা মানবেন না। ওনারা বলতেছে আপার হাউস হইতেছে লোয়ার হাউসের রেপ্লিকা হবে। তাহলে আমার ওইখানে শুধু শুধু খরচ বাড়িয়ে লাভ কি? এরকম বহু প্রশ্নে, ধরেন সংস্কার প্রশ্নে বিএনপি বিরোধিতা করছে, বহু প্রশ্নে, যেগুলো মোটা দাগে বাংলাদেশের রাজনৈতিক মহলের মানুষজন বোঝে যে এগুলো বেসিক নিড, এগুলো দরকার আছে। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই তখন মনে করেন যে মানে ক্ষুব্ধ হয় মানুষ, ক্ষুব্ধ হয়ে বলে তারা কি তাহলে মুজিববাদকে টিকিয়ে রাখতে চাচ্ছে, মুজিববাদীদেরকে পুনর্বাসন করছে। কারণ এই কাঠামো টিকে থাকলেই কেবলমাত্র মুজিববাদের পুনর্বাসন হয়, কিংবা এরা টিকে থাকে। কাঠামোকে যদি আপনি ধরেন ইয়ে করে ফেলেন, সংস্কার করে ফেলেন কিংবা ভেঙে ফেলেন, তখন আর এটা থাকে না। এটাই হচ্ছে যে ধরেন মনে করেন এই কাঠামোটাকে আপনারা মুজিববাদ বলছেন। আমি এ পর্যায়ে আবার মোস্তফা কামাল ভাইয়ের কাছে আসতে চাই। এনসিপি নেতা আক্তার হোসেনের একটি বক্তব্য আমি পড়তে চাই, যে মৌলিক সংস্কারের মোটা দাগের যে বিষয়গুলো আছে সেই প্রশ্নটা উত্থাপিত হলেই বিএনপির তরফ থেকে এবং তাদের সঙ্গে আরও কতিপয় দল সেখানে বাধা তৈরি করছে, তারা ঐক্যমত্যের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। সেই এজেন্ডাগুলো যাতে ঐক্যমত্যের আলোচনার মধ্যেই না থাকে, সে ধরনের একটা পরিবেশ এখানে তৈরি করার চেষ্টা করছে। সেই একই কথা ফরিদুল হক জি কথাটাই বলছিলেন। কাঠামোর কথা বলা হচ্ছে, কাঠামো অথবা আইন অথবা বিধি বা বিধান, একটাতেও কোনো গোলমাল নেই বাংলাদেশে, একটাতেও গোলমাল নেই। শেখ হাসিনা পরপর এই কিসিমের 3টা নির্বাচন করছেন, এগুলো কিন্তু কোনো কাঠামো দিয়ে করেননি, এগুলো করেছেন মনোজগৎ দিয়ে। মনোজগৎ শুদ্ধ বাংলা, যদি আমি প্রচলিত বাংলায় আসি, স্বভাবের কারণে করেছেন। আরও যদি একেবারে মেঠো বাংলায় যান, ওটারে বলে খাইসলত, অর্থাৎ আমার নিয়তে খারাপ, আমার স্বভাবে খারাপ। যখন আমার স্বভাব খারাপ হবে, নিয়ত খারাপ হবে, আপনি কোনো কাঠামো দিয়ে, আইন দিয়ে আমাকে ধরতে পারবেন না। সর্বশেষ শেখ হাসিনা যে দেশ ছেড়ে পালালেন, এটাও কি কোনো কাঠামো দিয়ে পালিয়েছেন? পরিস্থিতি তাকে বাধ্য করেছে। আমরা তো ওটা চাই না, ভবিষ্যতেও কাউকে পালাতে হবে সেটা তো চাই না। ওই ক্ষেত্রে দরকার মনোজাগতিক পরিবর্তন। আপনি যদি কাঠামো অথবা এলাকার কথা আনেন, আমাদের ফরেন সার্ভিস একাডেমি অথবা যমুনার থেকে পল্টন কত দূর? 1.5-2 মাইল খুব বেশি হলে। তো আপনি যমুনাতে যখন বসেন, ফরেন সার্ভিস একাডেমিতে যখন বসেন, তখন আপনারা একটু ঝগড়া করেন, আবার একটু হাসেন, আবার হ্যান্ডশেক করেন, আবার চা খান, আবার একটা ফটো সেশন করেন, এইভাবে চমৎকার করে দাঁড়িয়ে। ওখানে তো কিলাকিলি করেন না, ওখানে তো কেউ কাউকে বলেন না। যখন পল্টন যান, ওখানে গিয়ে আবার জাহান্নাম দেখেন, বলেন যে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাব। জাহান্নামটা কোন জায়গায়? কোন জায়গায় জাহান্নামটা? এই যে কথার কথা বলে হাইপ তোলা, উত্তেজনা তৈরি করা, মুজিববাদ গালবন্ধ করতেছেন, হ্যাঁ পরিস্থিতির অনিবার্যতা। তো এই সাথে আবার জিয়াবাদ একটু টানবেন। একটা দুঃখজনক খুন হয়েছে পুরান ঢাকায়, ওইটার সাথে এবার তারেক রহমান সাহেবকে একটু যোগ করে দেবেন। অর্থাৎ আপনি মূল কাজ বাদ দিয়ে আনুষঙ্গিক কাজ আনছেন, কিন্তু শব্দ ব্যবহার করছেন ভালো ভালো, মৌলিক বলছেন, মৌলিক পরিবর্তন। তো কোনটা মৌলিক কোনটা যৌগিক এটা কে ঠিক করে দিল? আপনি বলছেন মোটা দাগে কয়েকটা জিনিসে একমত হলে হয়, কোনটা মোটা দাগ আর কোনটা চিকন দাগ এটা ঠিক করলো কে? এখানে যেটা গোলমালটা হয়ে গেছে, আপনারা সরকারের দিক থেকে সমর্থন পাচ্ছেন, আপনাদের মতামতগুলো গ্রাহ্য হচ্ছে ঐক্যমত্য কমিশনে, ভালো কথা এটা। এখন বিএনপিকে আপনি বলছেন আমার সাথে একমত হন, মূল গোলমাল তো ওখানে। মত আপনারটা, বিএনপিকে বলছেন আসেন আমার সাথে একমত হন। তো বিএনপিরও তো কিছু মত থাকতে পারে। বিএনপি কি বলছে যে আসেন আপনিও আমার মতের সাথে একমত হন?
তারা তো ওই সুযোগ দিচ্ছেন না। টানাটানি আপনি হ্যাঁ, আসেন, অর্থাৎ ও বলছে আমার আমি সাথে আসি। যদি আপনি একমত হন তাহলে আপনার তো ঐক্যমত, তো আপনি বড় ভালো লোক। এখানে একটা কথা গত কয়েকদিনের আলামতে আমার উল্লেখ করতে ইচ্ছেই করছে। সেনাপ্রধান কি বলেছিলেন 25 ফেব্রুয়ারিতে, ওটা বোধহয় সবাই একটু মনে রাখা দরকার। তিনি বলেছিলেন যে আপনাদের মধ্যে এখন যে ঐক্য, তখন এটার নাম ছিল জুলাই ঐক্য, বারবার জুলাই ঐক্য শব্দটা ব্যবহার হয়েছে, যে জুলাই ঐক্য যদি গোলমাল হয়, এমন পরিণতি হবে তখন আমাকে কিন্তু কিছু বলতে পারবেন না, আমাকে মানে সেনাপ্রধানকে, যে আমি বুঝি সতর্ক করিনি। তো ওই মেসেজটা তো তিনি আপনাদের সবাইকে দিয়েছিলেন। আমরা কিন্তু গত কয়েকদিন নমুনা আবার খারাপ দেখছি। অবশ্যই হাতুড়ি লীগ ছিল, এরপরে বৈঠা লীগ আসবে, লগি বৈঠা লীগ আসবে, ওইটা আমরা চাই না। কিন্তু ওখানে যে পাথর লীগ যোগ হয়ে গেছে, যোগ হয়েছে তো, যার না যার মাধ্যমে হোক হয়েছে, একটা প্রাণ গেছে। পাথরে গেছে নাকি ড্রিল মেশিনে গেছে নাকি লাঠি দিয়ে পিটিয়ে করেছেন, একটা হত্যাকাণ্ড ঘটেছে। আগের একটা হত্যাকাণ্ডকে কিন্তু মাত্রাগতভাবে, আপনি পারেন কিনা জানি না, আমি 5-7 সেকেন্ডের বেশি দেখতে পারি না ওই ফুটেজটা। সেই ক্ষেত্রে অবশ্যই যে আমরা আগের আমি দেখতে পারি না এটা। প্রথাগত রাজনীতিগুলো আমরা দেখতে চাই না, এটা যেই করুক। তো ওই ক্ষেত্রে এনসিপি যেটা, হ্যাঁ বিএনপিকে খোঁচা দিচ্ছে, ঠোকা দিচ্ছে, আমি বলবো যে চাপ প্রয়োগ করছে, ওটা করাই উচিত। অন্তত আসুক, কথা আসুক, সাবধানতা আসুক। কিন্তু বিএনপিকে আওয়ামী লীগের পর্যায়ে নিয়ে যাওয়া, বিএনপিকে আওয়ামী লীগকে রক্ষা করতে চায়, এই ধরনের ব্লেম দেয়া, তখন কিন্তু ওই দলটাতে তারা আহত বোধ করে, যে কারণে তাদের মুখ দিয়ে মুখ ফস্টি হলেও বের হয়ে যাচ্ছে যে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাব। তো এগুলো কিন্তু যারা বলছেন তাদের জন্য মোটেই ভালো নয়, আবার যাদের উদ্দেশ্যে বলছেন তাদের জন্য ভালো নয়। তাহলে আমরা তো স্বাভাবিকভাবে ন্যারেটিভ তৈরি হবে, তাহলে কি দরকার ছিল 5 আগস্টের? এরকম কথা কিন্তু চলে আসছে, আটকে রাখা যাচ্ছে না। আবার আপনারা বিশেষ করে এনসিপি মানুষের একদিকে তো আকাঙ্ক্ষাতে আঘাত করছে না, দ্বিতীয়ত বারবার যে প্রথায় যাবেন না, প্রথার বাইরে আসলে খুব একটা যাওয়ার সুযোগ নেই। আমরা প্রথাগতভাবে মুখ দিয়ে ভাত খাই। এখন চট করে যদি বলেন যে আসেন প্রথা ভাঙ্গে নাক দিয়ে খাওয়া শুরু করি, প্রথাগতভাবে মুখেই থাকতে হবে, বড়দের চামচ দিয়ে খেতে পারেন। অর্থাৎ প্রথা একদম ভেঙে দেয়া, ওগুলো সাহিত্যে বলা যায়, কবিতায় বলা যায়, রাজপথেও কাঁপানো যায়, নাটকও করা যায়, মঞ্চ নাটক, কিন্তু বাস্তবের কাছে আসতে হবে। জি, মোস্তফা কামাল ভাই, আমি আবার আসবো আপনার কাছে। আমি ফরিদুল হকের কাছে আসতে চাই। আজ নানান কর্মসূচিতে জুলাই শহীদ দিবস পালন করা হয়েছে। একটি কথা আমরা গত 1 বছরই দেখছি এবং আমরাও বিভিন্ন যখন কথা বলছি, জুলাইয়ে যারা আহত হয়েছেন বা যেসব শহীদ পরিবার আছেন, তাদের ভিতরে এক ধরনের ক্ষোভ, এক ধরনের হতাশা আমরা দেখতে পাই। তাদের পুনর্বাসনের ক্ষেত্রে রাষ্ট্র কি আসলে সেই জায়গাটায় কি দায়িত্ব পালন করতে পেরেছে? আপনার কি মনে হয়? আপনি তো সরাসরি ছিলেন সেই আন্দোলনে। না, রাষ্ট্র এটা যেভাবে দায়িত্ব পালন করার কথা ছিল এটা মোটেই পালন করতে পারেনি। মানে কিছুটা করেছে আমি বলবো, একদম মোটে বললে মোটে পারেনি, এটা মানে আমি খুব ক্ষুব্ধ হয়ে যাই তো এই ধরনের কথা শুনলে, ওই জন্য ওইরকম মানে ইয়ে করে বলি আর কি। রাষ্ট্র এটা করতে পারেনি, মানে শুধু শহীদ না, মানে শুধু আহত না, শহীদদের ব্যাপারও প্রপার মানে যতটুকু আয়োজন ইন্তজাম, পুনর্বাসন বা বিচার কোনো দিকেই আমরা মানে বিচারের ব্যাপারটা তো ধরেন আদালতের ব্যাপার। বিচারের ব্যাপারটাকে ধরেন আমি যদি আরেকটা জায়গাতে রাখি, বিচারের এবং ধরেন পুনর্বাসন এবং তাদের দায়িত্ব নেওয়া, এই জায়গাটাকে যদি আমি একত্র করি তাহলে একটু ঝামেলা হয়। তার বিচারের জায়গাটা আলাদা, কিন্তু পুনর্বাসন এবং তাদের দায়িত্ব নেওয়ার যে ব্যাপারটা, এইটা করার জন্য খুব বেশি কিছু করা দরকার ছিল না। মানে রাষ্ট্রের জায়গা থেকে আপনি যদি দেখেন, মানে একটা রাষ্ট্র, যে রাষ্ট্র প্রতি বছরে 8 লক্ষ কোটি টাকা বাজেট দেয় প্রায়, তার জন্য এই 20-30 হাজার মানুষের দায়িত্ব নেওয়া, এবং এটা অনেক বড় দায়িত্ব না, অনেক বড় দায়িত্ব তাদেরকে নিতে হচ্ছে, ব্যাপারটা এরকম না। মানে এর ভিতরে সিভিয়ার আহতর সংখ্যা খুব বেশি না। হ্যাঁ, তো তাদের দায়িত্ব রাষ্ট্র ভালোভাবে নিতে পারতো। ভালো চিকিৎসার ব্যবস্থা, তাদের পুনর্বাসনের ব্যবস্থা, তাদেরকে যাদের অবস্থা খুব খারাপ তাদের জন্য কোনো একটা কর্মের ব্যবস্থা করা কিংবা কোনো ধরনের সহায়তার ব্যবস্থা করা, এইটা করার জন্য যে প্রপার ম্যানেজমেন্ট করা দরকার ছিল, সেই প্রপার ম্যানেজমেন্ট করতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে। এটা প্রপারলি তারা করতে পারেনি। এটা খুবই সেকেলে ধাঁচের একটা, ধরেন মনে করেন যে মানে কি বলে, জগাকুচিরি টাইপ একটা আমলাতান্ত্রিক কাজ হয়েছে। এইটা মোটেই ইয়ে হয় নাই, এটা মোটেই ইয়ে হয় নাই। জি, আমি জি, যে 71-এর পরবর্তীতে যখন মুক্তিযোদ্ধাদের চিকিৎসার কথা এসেছে, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের, তখনও কিন্তু আমরা, ফরিদুল হক আপনি বোধহয় জানেন, একটু দান, একটু অনুদান, অর্থাৎ মোটা দাগে শুদ্ধ বাংলা হচ্ছে একটু ভিক্ষা দেয়া,
তো অন্তত 24-এর যে যোদ্ধারা তাদেরকে নিয়ে সেটা কিন্তু কাম্য ছিল না। এরই মধ্যে আমাদের কাছে কিন্তু তথ্য আসছে বিচ্ছিন্নভাবে, তাদের চিকিৎসার জন্য যে ফান্ড করা হয়েছে ওখানে কিন্তু 9/6-এর অভিযোগ উঠেছে। তারা মাঝে মধ্যে কিন্তু হাসপাতাল থেকে, এখনো যারা চিকিৎসাধীন আছে, হাসপাতাল থেকে রূপায়ণের সামনে চলে আসছে, অর্থাৎ আপনাদের পার্টি অফিসের সামনে। আপনাদের কারো কারো বিরুদ্ধেও তারা অভিযোগ তুলছে যে তাদের চিকিৎসা ঠিকভাবে না হওয়ার পেছনে আপনাদের ভূমিকা আছে। আবার দেখেন আরেক দিকে দুঃখজনক ভূমিকা, পিজি হাসপাতাল যেটাকে আমরা বলি, ওখানে কিছু সিট বুক করে রেখেছে আহতরা। এখানেও কিন্তু দুরকম তথ্য। একদিকে বলা হচ্ছে তারা ঠিকভাবে চিকিৎসা পাচ্ছে না, আরেকদিকে চিকিৎসকদের পক্ষ থেকে বলা হচ্ছে না তারা এখন হাসপাতালে থাকার মতো আহত না, তারা দিনে ঘোরাফেরা করে নানান জায়গায়, সন্ধ্যায় এসে হাসপাতালে ঢুকে খুব উচ্চস্বরে গান বাজনাও করে। একই অবস্থা কিন্তু চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, চরম অসম্মানের। সেটা ওখানে যারা কাজ করেন সেটা 24-এর সাথে 24-কে অসম্মান করা। আমাদের 71 নিয়ে আওয়ামী লীগ ব্যবসা করেছে, এই জন্য 71 কিন্তু দায়ী না, তারা 71-কে কলঙ্কিত করেছে। এই কিছু সংখ্যকের জন্য আমাদের 24-ও কিন্তু এরই মধ্যে নানান প্রশ্নে আঘাতপ্রাপ্ত হচ্ছে। এজন্য কিন্তু 24 দায়ী না। যারা এই 24 নিয়ে এই চেতনাবাজি করছে, কথায় কথায় 24 বিক্রি করছে, তাদেরকে অন্তত নিয়ন্ত্রণে আনার একটা বেশি দায়িত্ব বোধহয় ফরিদুল হক সরকারের চেয়ে আপনারা বেশি করতে পারেন। আপনাদের দায়িত্ব বেশি, এই দায়িত্ব অস্বীকার করার কোনো সুযোগ নাই। যদি আপনারা আপনাদেরকে বিপ্লবী মনে করেন, যদি আপনারা আপনাদেরকে অভ্যুত্থানকারী মনে করেন, যদি অন্তত ফ্রন্ট লাইনারও মনে করেন, ওই ক্ষেত্রে দায়িত্ব আপনাদের বেশি। এখানে একটু মুশকিল আছে, মানে আপনি যেটা বলছেন আমি ওইটা আমি বলতে চাচ্ছিলাম। মানে কিছু বিচ্ছিন্ন এরকম ঘটনা আছে, এরকম ঘটনা যে নাই তা না, এরকম ঘটনা আছে, এবং এগুলো আসলে ম্যানেজ করার দায়িত্ব রাষ্ট্রেরই ছিল। এখন প্রবলেম হচ্ছে যে রাষ্ট্রের দায়িত্ব যখন আপনি কোনো একটা পলিটিক্যাল পার্টি কিংবা কোনো ফোর্সের হাতে দিয়ে দেন, কিংবা ফোর্স যদি নিয়ে নেয়, তখন এটা আরও বেশি বিশৃঙ্খলা হয়। মানে এটা তো প্রধানত দায়িত্বটা রাষ্ট্রের, কারণ এটা তো মানে যদি অন্য সিচুয়েশন হইতো, আল্লাহ না করুক, যে ধরেন ইয়ে হইতো না, মানে ধরেন শেখ হাসিনা পতন হইল না, তাহলে তো এই আহতদের দায়িত্ব আমাদেরকে নিতে হইতো। মানে তখন হয়তো আমরা এইভাবে পারতাম না, আমার পরিচিত 5 জনের দায়িত্ব হয়তো আমি নিতাম, আরেকজনের পরিচিত 10 জনের দায়িত্ব হয়তো আরেকজন নিত, সেটা হইতো। কিন্তু এখন তো আসলে রাষ্ট্র আছে এবং সরকার আছে, তাদের এইটার জন্য খুব নিবিড়ভাবে আলাদাভাবে কাজ করা দরকার ছিল। সেইটার যে মানে অ্যারেঞ্জমেন্ট, ম্যানেজমেন্ট, এবং ধরেন কে আসলে সুস্থ হয়ে গেছে কিন্তু সিট দখল করে রাখছে, এইটা ঠিক করবে কে? এটা ঠিক করবে তো আসলে সরকার, এটা তো ঠিক করে দিবে সরকার। তো সেই জায়গায় যে প্রপার ম্যানেজমেন্ট দরকার, এই ম্যানেজমেন্ট তার করতে ব্যর্থ হয়েছে, এটা তার করতে পারে না। সেটি এক ধরনের আলোচনা আছে, বা আপনাদের পক্ষ থেকে বলছেন যে রাষ্ট্র সেই জায়গাটি করতে পারেননি, যেটা মোস্তফা কামাল ভাই বলছিলেন যে এটাতে কি আপনাদেরও কি কোনো দায় নেই, বা আপনারা শুধু রাষ্ট্রকেই দায়িত্ব পাচ্ছেন? তাদের দাবিটা যৌক্তিক, তাদের চিকিৎসা পাওয়ার অধিকার তারা রাখেন, রাষ্ট্রের যেহেতু বীর বা শহীদ যেটাই আমরা বলছি তাদেরকে, সেই জায়গাটা থেকে আপনারা কেন, আমরা দেখিনি যে এনসিপির পক্ষ থেকে সে ধরনের কোনো শক্ত অবস্থান নেওয়া হয়েছে। অন্যান্য ক্ষেত্রে যেমন আপনারা খুব শক্ত অবস্থান নিয়েছেন যে এটা মানতে হবে, কিন্তু তাদের চিকিৎসার ক্ষেত্রে তো আমি এমনিতে এনসিপি কিংবা এনসিপির আগে নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই পুরো প্রক্রিয়া মানে পুরো সময়ে, পুরো যাত্রাপথে আপনার ধরেন মানে সবসময় একেবারে শুরু থেকে এখন পর্যন্ত আমাদের আলাদা করে শহীদ আহত সেল আছে, ওইখানে আমাদের কাজ ধরেন হচ্ছেই, এটা ভেতর থেকে এই কাজটা চলতেছে, এই কাজটা একেবারে নিরবিচ্ছিন্নভাবে হচ্ছে। তো সেই জায়গা থেকে ভেতর থেকে যতটুকু বিভিন্ন জায়গাতে চাপ দিয়ে সার্ভিস আদায় করা, বিভিন্ন জায়গায় সার্ভিস পৌঁছানো, বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া, এটা যেটা করার এটা হচ্ছে। এটা কিন্তু ঘটনা হয় কি যে প্রতিদিন চাপ দিয়ে কাজ বের করা, এটা হচ্ছে একটা ব্যাপার। এটা হচ্ছে রাষ্ট্রের জায়গা থেকে জিনিসটাকে একটা প্রপার ম্যানেজমেন্ট করা। এটা ম্যানেজমেন্ট করা খুব কঠিন ছিল না, আমি এটা বলছি যে এটা ম্যানেজমেন্ট করা খুব কঠিন ছিল না, কিন্তু এটা তারা করতে পারেনি। আর আমাদের যে করার যে জায়গাটা, এই করার জায়গাটা আমাদের আছে এখনও। ধরেন কিছু হইলেই ধরেন সবাই আগে এনসিপির কাছে আসে, কিন্তু এনসিপি তো আসলে রাষ্ট্র চালায় না। মানে এইটা আসলে কিন্তু ঘটনা হচ্ছে যে বাংলাদেশের মানুষের মনোজগতে এরকম একটা ব্যাপার আছে যে এনসিপি অ্যাজ ইফ রাষ্ট্র চালায়, কিন্তু এনসিপি রাষ্ট্র চালায় না, এটা কিন্তু মানুষ মনে করে যে এনসিপি রাষ্ট্র চালায়। ধরেন যে কিংস পার্টির কথা বলা হয়, বলে তারপরে কি বলা হয় যে 2 জন আছে, কি বলে উপদেষ্টা 2 জন আছে, যদিও তারা এনসিপিতে মানে নাই এবং ভবিষ্যতেও আসবেন, এটার আসলে এখনই কোনো গ্যারান্টি নেই, নাও আসতে পারেন, তারা অন্য কোথাও যেতে পারেন, এটা আমরা জানি না। আবার আর একটা ব্যাপার হচ্ছে যে ধরেন বাংলাদেশের আইনের সবচেয়ে বড় রাষ্ট্রীয় পদ কি? অ্যাটর্নি জেনারেল।
অ্যাটর্নি জেনারেল যিনি উনি হচ্ছেন বিএনপির একদম কেন্দ্রীয় কমিটির নেতা ছিলেন, ওইখান থেকে পদত্যাগ করে উনি অ্যাটর্নি জেনারেল হয়েছেন। তাহলে কি আমরা বলবো যে বাংলাদেশের জুডিশিয়ারি বিএনপি চালায়? কিংবা ধরেন ওয়াহিদুদ্দিন মাহমুদ নিজে বলেছেন যে উনি ভিসি প্রভিসি সহ বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে উনি ওনার বন্ধু মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনার বন্ধু, ওনার ক্লাসমেট ছিলেন ঢাকা কলেজে, সম্ভবত বিশ্ববিদ্যালয়ে ওনারা একসাথে পড়েছেন। তো উনি তার কাছে লিস্ট চেয়েছেন যে যারা একটু কম বিএনপি, একটু ভালো বিএনপি, তাদেরকে দাও। তাহলে কি আমরা বলবো যে বাংলাদেশের সব বিএনপি চালাচ্ছে? মানে ওইভাবে যদি আমরা দেখি তাহলে বেসিক্যালি বাংলাদেশ রাষ্ট্র এবং সরকার বিএনপির কবজায়। কিন্তু আমাদের আসলে ওই বিতর্কটা তোলা উচিত না, কারণ এটা সবাই মিলেই আসলে একটা সম্মতির ভিত্তিতে, একটা অ্যারেঞ্জমেন্টের ভিত্তিতে এটা চলতেছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে দোষটা হচ্ছে এনসিপিকে দিলে মজা, এনসিপি দিলে হয় কি বাকি কাজটা ধরেন আরামসে করা যায়, বাকি যে অপকর্মগুলো এগুলো আরামসে করা যায়। আরেকটা ব্যাপার আছে, আরেকটা ব্যাপার হচ্ছে যে এই সিস্টেমটাকে চালায়, এই সিস্টেমটাকে ব্যবহার করে যেই মানে সিস্টেমে তো একটা মানে এই বাংলাদেশের এই সিস্টেমটাকে ব্যবহার করার একটা পলিটিক্যাল ইকোনমি আছে। তো এই পলিটিক্যাল ইকোনমিটাকে কিভাবে ব্যবহার করতে হয় এটা তো পুরনো দলগুলো জানে, এটা পুরনো দলগুলো কিন্তু জানে। ধরেন আমরা চাঁদাবাজি নিয়ে এত এত কথা বলতেছি, কিন্তু ধরেন পলিটিক্যাল ইকোনমিতে বড় বড় যে ঘটনাগুলো, টেন্ডারবাজি, বড় বড় প্রজেক্ট, বড় বড় প্রকল্প, যেখান থেকে লক্ষ লক্ষ কোটি টাকা ধরেন হাসিনার পান্ডাররা নিয়ে যেত, সেগুলো কি বাংলাদেশে বন্ধ? সেগুলো কারা করতেছে? এনসিপির লোক যে এগুলো তো বোঝেও না কারা করতেছে, ওই পুরনো লোকেরাই করতেছে। আমরা এগুলো এখনো বুঝে উঠতে পারি না। আমাদের এটাকে কিভাবে আটকাবো সেই ধান্দা মানে সেই ব্যবস্থা আসলে আমরা খুঁজতেছি, যে এটাকে আটকাতে হবে। এই যে পলিটিক্স করে পয়সা কামানো এবং গাড়ি বাড়ি করা, পলিটিক্স করে ধরেন মনে করেন যে 1000 কোটি টাকার মালিক হওয়া, এইটাকে বন্ধ করতে পারতে হবে। এইটা বন্ধ করলেই আসলে বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে। চাঁদাবাজি এমনি বন্ধ হয়ে যাবে, ওটা আসলে বাই প্রোডাক্ট। মানে আপনার এলাকার এমপি সাহেব যদি 5000 কোটি টাকার মালিক হয়, তাহলে এমপি সাহেব যে 50টা 500টা পান্ডা পালে, তো ও তো স্বাভাবিকভাবে তখন যে আরেক জায়গায় হামলা দিবে। মানে আমার নেতা হইতেছে 5000 কোটি টাকার মালিক হইতেছে, আমি যদি 5 কোটিও না হইতে পারি, তাহলে আমি কিসের নেতার কর্মী? তখন তার ভিতরে তো এই জিনিসটা কাজ করে। তো এই যে পুরো সিস্টেমের ভেতরে এই ব্যাপারটা আছে। পলিটিক্যাল ইকোনমি এমন একটা জিনিস যে রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে পয়সা কামানো যায়, কোনো ধরনের মানে কি বলে যে উৎপাদনমুখী কাজ না করেও। ধরেন আপনার এখানে একটা মিডিয়া আছে, মিডিয়াতে ধরেন আপনি আসতেছেন, এটার একটা পুরো সেট আপ আছে, অ্যারেঞ্জমেন্ট আছে, ইনভেস্টমেন্ট হচ্ছে, খরচ করা হচ্ছে, এরপরে আপনার বিজ্ঞাপন আসতেছে, স্পন্সর আসতেছে, এই আসতেছে, সে আসছে, সেখান থেকে আপনার ইনকাম হচ্ছে, এটা একটা প্রসেস আছে। কিন্তু ধরেন একজন এমপি কিভাবে টাকা কামায়, একজন ধরেন এই ছাত্রলীগের জেলা সভাপতি কিভাবে 2000 কোটি টাকা পাচার করে, সেক্ষেত্রে এটা নিজে বলছে তার পিয়ন হইতেছে 400 কোটি টাকার মালিক। কিভাবে হয় এটা? সে কি করে? তার ব্যবসা আছে না চাকরি আছে? করেটা কি সে? এই যে ব্যাপারটা, এই করার মধ্যে এখানে একটা আলাদা পলিটিক্যাল ইকোনমি আছে, ওইটা হচ্ছে মূল জায়গা। ওই জায়গাতে ধরেন মনে করেন কিন্তু কোনো আলাপ হয় না, ওই জায়গাতে কোনো আলাপ নাই। ওই আলাপটা করার ওই আলাপটাই সেই আলাপটাই আসলে আমাদের দরকার। এটা শুধু মানে একেবারে শুধু একটি নির্দিষ্ট দল সেটি না, এটা কি আমরা সব প্রসেসটাই, সব দলের ক্ষেত্রেই দেখি যে নেতাদের না, আমি নিচের দিকে দেখি যে কর্মীরা, নেতা কর্মীরা যারা আছে তারা দিকে এই একই অভিযোগটা আমরা দেখি। আমি খুব সংক্ষেপে মোস্তফা কামাল ভাই বলবেন, আমি শেষ করব। যেহেতু আপনারা একটা নতুন বন্দোবস্তের কথা বলছেন, এই বিষয়গুলো কিন্তু আলোচনায় আসতে পারে। একজন লোক জিজ্ঞাসা করেন তাকে যে তুমি কি করো, আমি আওয়ামী লীগ করি অথবা আমি বিএনপি করি, এটা কি কোনো পেশা কিনা? তারা জিজ্ঞাসা করেন ইনকাম আসে কোত্থেকে, বলে যে এমপি সাহেবের সাথে আছি, ওটা তার চাকরিস্থল। এই ব্যবস্থা কিন্তু ভাঙতে হবে, কাঠামো বলেন আর ব্যবস্থা বলেন, ওইটা ভাঙতে হবে। যেমন নির্বাচন নিয়ে অনেক কথা